আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 11 সেপ্টেম্বর 2025। চলুন দেখে নেই আজকের প্রধান শিরোনাম। ইসরায়েলের ইয়েমেনের উপর বোমাবর্ষণ, বহু সংখ্যক মানুষ নিহত। কাতারের আমিরকে নেতানিয়াহুর সরাসরি হুমকি, হামাসের নেতাদের কাতার থেকে বের করে দাও, নইলে ইসরায়েল নিজে ব্যবস্থা নেবে। আবারও কাতারে হামলা চালাবে নেতানিয়াহু। কাতারের বড় ঘোষণা, আঞ্চলিকভাবে কঠিন জবাব পাবে ইসরায়েল। আমেরিকার উপর থেকে ভরসা উঠে গেছে কাতারের, বলেছে এমন বন্ধুত্বের আর দরকার নেই। সৌদি আরবের ক্রাউন প্রিন্স এমবিএস এর বড় বক্তব্য, গাজা ফিলিস্তিনিদের জমি, কাতারের প্রতিটি পদক্ষেপে আমরা পাশে থাকব। ইরানের প্রেসিডেন্টের কড়া বার্তা, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে জবাব দিতে হবে। আল সিসিকে বলেছেন ধন্যবাদ ভাই। প্রধান শিরোনাম ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি ইয়েমেনের একটি বড় খবর দিয়ে। ইসরায়েল গতকাল ইয়েমেনে বিমান হামলা চালিয়ে সানা ও আলজাফ প্রদেশকে নিশানা করেছিল। এতে হতাহতের যে সংখ্যা সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। এ হামলা ছিল খুব বড়। ইসরায়েল হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় এ হামলা চালিয়েছে। অন্তত ৩৫ জন ইয়েমেনি নিহত হয়েছে এবং ১৩১ জন আহত হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এটি প্রাথমিক হিসাব, ধ্বংসস্তূপ থেকে লাশ বের হলে সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলা একটি মেডিকেল সেন্টার, জ্বালানি সংরক্ষণাগার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিশানা বানানো হয়েছে। ইয়েমেনের হুতি গ্রুপ দাবি করেছে তারা ইসরায়েলি যুদ্ধবিমানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত এনেছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দিয়েছে। এ হামলা ইসরায়েল তখনই করেছে যখন এর মাত্র একদিন আগে কাতারের দোহায় হামাস নেতৃত্বকে টার্গেট করার চেষ্টা করা হয়েছিল। টানা দুটি বড় হামলা প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধের পরিধি আরব রাজ্যগুলোতে ছড়িয়ে দিয়েছে। এবার দেখুন নেতানিয়াহুর দুঃসাহস, সরাসরি কাতারের আমিরকে আবারও হামলার হুমকি দিচ্ছে। নেতানিয়াহু যেন এক উন্মত্ত ষাঁড়ের মতো বড় এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দোহায় হামাস নেতাদের উপর চালানো হামলার নিন্দা এখনও বিশ্বজুড়ে হচ্ছে, কিন্তু নেতানিয়াহু তার ভঙ্গি থেকে এক চুলও সরতে রাজি নয়। ইংরেজি ভাষায় প্রকাশ করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু কাতারের শাসকদের সরাসরি বলেছে, তোমরা এই হামাস নেতাদের দেশ থেকে বের করে দাও অথবা নিজেরাই তাদের শাস্তি দাও, আর যদি তা না করো তবে শাস্তি দেওয়ার কাজ আমরা করব। অর্থাৎ আবারও কাতারে হামলা করা হবে। নেতানিয়াহু তার এই নতুন জঙ্গি বার্তাকে আমেরিকার 9/11-এর পর করা পদক্ষেপের সঙ্গে তুলনা করেছে এবং স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল এখন কাতার পর্যন্ত সরাসরি পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করছে। মানে পরিস্থিতি হলো নেতানিয়াহু উন্মত্ত ষাঁড়ের মতো গোটা অঞ্চলে আগুন লাগাতে প্রস্তুত। কাতারকে নিশানা করার এই হুমকি শুধু কাতারে নয় বরং সারা বিশ্বে নতুন এক যুদ্ধের ঘোষণা হিসেবেই ধরা হচ্ছে। এবার কাতারও ঘোষণা দিয়েছে দোহায় ইসরায়েলি হামলার আঞ্চলিক জবাব দেওয়া হবে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ইসলামী সম্মেলন ডাকার সিদ্ধান্ত হয়েছে, যেখানে ঠিক হবে কি পদক্ষেপ নেওয়া হবে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন দোহায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে আঞ্চলিক জবাব প্রস্তুত করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন আরব ইসলামী দেশগুলোর সঙ্গে পরামর্শ চলছে এবং আসন্ন দিনে দোহায় একটি আরব ইসলামী সম্মেলন হবে, সেখানে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে। আল থানি ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমার কাছে কোনো শব্দ নেই। এটি প্রকাশ্য রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, অর্থাৎ ইসরায়েলি সরকারের তরফ থেকে চালানো এক সন্ত্রাসী কার্যক্রম। তিনি আমেরিকার দিকে ইঙ্গিত করে বলেছেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে বলেছেন নেতানিয়াহু গাজার বন্দী জিম্মিদের আশা ভরসা মাটি চাপা দিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির চেষ্টা পর্যন্ত ভণ্ডুল করে দিয়েছে। নেতানিয়াহু প্রতিটি আইন ভেঙেছে, প্রতিটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করেছে, আর এখন তার এই অপরাধ বোধের হিসাব করার সময় এসেছে। এই কথা কাতারের পক্ষ থেকে বলা হয়েছে। কাতারি সরকার একই সঙ্গে এও ঘোষণা করেছে যে তারা গাজার সিজফায়ার আলোচনায় নিজেদের ভূমিকাটি আবারও নতুন করে ভেবে দেখছে, কারণ রাজধানী দোহায় হামলা তাদের জন্য ছিল রেড লাইন। অর্থাৎ কাতার এখন ইসরায়েলের বিরুদ্ধে নিজের মিত্রদের সঙ্গে মিলে পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে। কিন্তু প্রশ্ন হলো তাদের কি সত্যি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার মতো সামর্থ্য আছে? মিত্ররা মিলে কি সিদ্ধান্ত নেবে? ওই সম্মেলনে কি হবে? নজর থাকবে সেদিকে। তবে অনেক সময় ছোট কিছু বড় কাজ করে দেয়। কে জানে, হয়তো কোনো নতুন পথ বের হয়ে আসবে, যদিও আশার আলো খুব কম। আমেরিকার উপর থেকে কাতারের ভরসা উঠে যাচ্ছে, এটা বড় খবর। আর এর কারণ ইসরায়েলি পত্রিকাগুলো লিখেছে কাতার এখন খোলাখুলি ভাষায় আমেরিকার সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলছে। একজন শীর্ষ কাতারি কর্মকর্তা ইসরায়েলি হামলার পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সরাসরি আলোচনায় বলেছেন দোহা আর ওয়াশিংটনের অংশীদারিত্বের আসল মানেটা কি? তোমাদের উপস্থিতিতেই আমাদের উপর হামলা হলো। কাতারি ওই কর্মকর্তা উইটকফকে দুটি বিষয় স্মরণ করিয়ে দেন। প্রথমত, পরশুদিন দোহায় ইসরায়েলি হামলা। দ্বিতীয়ত, এই বছরের জুনে ইরানের সেই হামলা, যেখানে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি টার্গেট করা হয়েছিল। ঘাঁটি আমেরিকার হলেও জমি তো কাতারের। তিনি স্পষ্ট বলেছেন এই দুই ঘটনায় দেখিয়ে দিয়েছে আমেরিকা তার ঘনিষ্ঠ অংশীদার কাতারকেও রক্ষা করতে পারছে না, তোমাদের দিয়ে কিচ্ছুই হচ্ছে না।
অর্থাৎ এখন আর বিষয়টা শুধু ইসরায়েল বনাম হামাস নেই, বরং উপসাগরীয় রাজ্যগুলো প্রশ্ন তুলছে আমেরিকার বন্ধুত্ব তাদের কোনো উপকারে আসছে না, যুদ্ধের দিকে টেনে নিচ্ছে। তাই আমেরিকার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। এদিকে কাতারের উপর হামলার নিন্দার ধারা অব্যাহত আছে। গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন এবং দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ভারত কাতারের শাসন ব্যবস্থা ও তার ভূখণ্ডের বিরুদ্ধে এই লঙ্ঘনের কঠোর নিন্দা করছে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী যে নিন্দা করেছেন সেটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে। তিনি বলেছেন, আমরা সমস্যা সমাধানের জন্য আলোচনা ও কূটনীতির পক্ষে, আমরা উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে। এখন আরেকটি খবর শুনুন। গতকাল পর্যন্ত মেরে ফেলেছে বলে চিৎকার করা ইসরায়েলি মিডিয়া আজ বলছে জখম করেছে। দ্য জেরুজালেম পোস্টের রাতের খবর দেখুন। তাদের মতে দোহায় মঙ্গলবার চালানো ইসরায়েলি এয়ার স্ট্রাইকে হামাসের রাজনৈতিক নেতৃত্বের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলা হচ্ছে। পরশু রাত পর্যন্ত তারা বলছিল মেরে ফেলা হয়েছে, এখন বলছে আহত হয়েছে। রিপোর্ট অনুযায়ী 2 জনকে কঠোর নিরাপত্তার মধ্যে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের নাম ও আঘাতের বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে হামাস নিশ্চিত করেছিল যে দোহা অপারেশনে তাদের 5 জন নিহত হয়েছে, যাদের মধ্যে হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে হুমাম আল হাইয়াও ছিল। এবার শুনুন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের 2টি গুরুত্বপূর্ণ কথা। প্রথমত তিনি বলেছেন গাজা ফিলিস্তিনের ভূমি, আর এর মানুষের অধিকার কোনোভাবেই জোর করে কেড়ে নেওয়া যাবে না। দ্বিতীয়ত তিনি বলেছেন সৌদি আরবের প্রচেষ্টার ফলে 2 স্টেট সলিউশনের জন্য বিশ্বজুড়ে সমর্থন আরও শক্তিশালী হয়েছে। তিনি ইসরায়েলের হামলারও কঠোর নিন্দা জানিয়ে বলেছেন দোহায় চালানো সাম্প্রতিক হামলা এক ভয়াবহ জুলুম, আর এর বিরোধিতার জন্য আরব মুসলমান ও পুরো বিশ্বকে একসঙ্গে পদক্ষেপ নিতে হবে। সৌদি ক্রাউন প্রিন্স ঘোষণা দিয়েছেন সৌদি আরব কাতারের পাশে আছে। কাতার যে কোনো পদক্ষেপ নিলে আমরা কোনো বাধা ছাড়া তার সমর্থন করব। অর্থাৎ কাতার যদি কোনো পদক্ষেপ নেয় তবে সৌদি আরবও কাতারের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তবে খুব কম মানুষই সৌদি ক্রাউন প্রিন্সের এ কথা বিশ্বাস করবে। আমরাও পুরোপুরি বিশ্বাসী নই। হয়তো এই ঘোষণা শুধুমাত্র মুখের বুলি বা কথার খেলা হিসেবে থেকে যাবে, তবে অল্প কিছু বাস্তব হলেও ভবিষ্যতের জন্য তা ভালো হবে। এবার আসুন গাজার খবরে। গাজা সিটি দখল, আরও লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার এই অভিযান চলছে। জুলুম অত্যাচার অব্যাহত আছে। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় প্রায় 72 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই 53 জন নিহত হয়েছেন। হাসপাতালের সূত্র অনুযায়ী বেশিরভাগ লাশ ও আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘ গাজার পরিস্থিতিকে ভয়াবহ ও মর্মান্তিক আখ্যা দিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন গাজার প্রায় 55,000 গর্ভবতী নারী জীবন সংকটময় অবস্থায় বসবাস করছেন। তিনি জানিয়েছেন বহু নারী ও পরিবার তাদের পরিস্থিতি ও নিরাপত্তার কারণে হামলার স্থানগুলো থেকে বের হতে পারছে না। উপরন্তু যাতায়াতের খরচ এত বেশি যে অনেকেই আটকে আছে। তেল, রুটি সবকিছুর দাম গাজায় এত বেশি যে কল্পনাই করা যায় না। আর সেই কারণে যারা জিনিসপত্র সরবরাহ করছে তারাও বেশি দাম নিচ্ছে, কারণ তাদেরও সামনে গিয়ে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। এটাই গাজার বর্তমান পরিস্থিতি। এবার লেবাননের খবরে আসা যাক। হিজবুল্লাহর ঘোষণা এসেছে যে মুকাওয়ামা কখনো আত্মসমর্পণ করবে না। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসিম স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসরায়েলি জুলুমের সামনে মুকাওয়ামা কখনো আত্মসমর্পণ করবে না। তিনি বলেছেন আমেরিকা ও ইসরায়েলের হামলা থামানোর সবচেয়ে বড় উপায় হল রেজিস্ট্যান্সকে সমর্থন দেওয়া। নিজের ভাষণে নাইম কাসিম বলেছেন হিজবুল্লাহ তাদের নেতাদের জীবন কোরবানি দিয়েছে শুধু লেবাননের সুরক্ষার জন্য। কাসিম আরও বলেছেন মুকাওয়ামা ইসরায়েলের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের উদ্দেশ্যগুলো পূর্ণ হতে দিচ্ছে না। নাইম কাসিম লেবানন সরকারকে আহ্বান করেছেন তারা যেন ইসরায়েলি শাসন ব্যবস্থার সামনে দাঁড়িয়ে যায়। হিজবুল্লাহ নেতা অভিযোগ তুলেছেন আমেরিকা চায় ইসরায়েল লেবাননকে দখল করুক এবং দেশ থেকে সব ধরনের সামরিক শক্তি শেষ করে দিক। শেষে নাইম কাসিম ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রতিটি গ্রুপ ও পার্টির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত যাতে ইসরায়েলি হামলাগুলো রোখা যায়। এবার খবর ইরান থেকে, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলি হামলার বিরুদ্ধে পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় অবস্থান নেওয়ার উপর জোর দিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোন আলাপে মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের আচরণ একেবারে অপরাধীদের মতো, আর এই বেহায়াপনা বিশ্ব আইন ও সীমান্তগুলোকে পদদলিত করেছে। তিনি বিশেষ করে দোহায় হামাস নেতাদের উপর চালানো ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে বলেছেন এখন সময় এসেছে সব মুসলিম দেশ কঠিন ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে ইসরায়েলের এই মানবতার বিরুদ্ধে চলমান কার্যক্রম থামানোর। ইরানি প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল কোনো নিয়মকানুনের বাধ্যবাধকতা মানে না, যখন ইচ্ছে তখনই যে কোনো দেশের উপর হামলা চালায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় মিশরের ভূমিকার প্রশংসা করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে মিশরের স্পষ্ট ও শক্ত অবস্থানকে প্রশংসা করেছেন। ইরানি প্রেসিডেন্ট বলেছেন ধন্যবাদ ভাই,
পেজেশকিয়ান মুসলিম উম্মাহকে কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল করে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। সাথে তিনি ফাত্তাহ আল সিসিকে ইরান সফরেরও দাওয়াত দিয়েছেন এবং বলেছেন দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব শিগগিরই সাক্ষাৎ করলে সম্পর্ক আরও মজবুত করবে এবং ইসলামী দুনিয়াকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে। শেষ করার আগে আপনাকে আরও একটি খবর দেই। চার্লি কার্ক একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সার। গতকাল আমেরিকার উটা ভ্যালি ইউনিভার্সিটিতে তার গলায় গুলি করা হয়েছে। তিনি সেখানে বক্তৃতা দিচ্ছিলেন আমেরিকান কামব্যাক ব্যানারের নিচে। চার্লি কার্ককে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে ধরা হয়। তিনি ইসরায়েলপন্থী জায়নিজমের প্রতি গভীর অনুরাগী এবং ইসরায়েলের প্রতি অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বয়স আনুমানিক 30 থেকে 32। তাকে গুলি করা হয়। এ ঘটনার নিন্দা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প সহ অনেকেই। একজন প্রবীণ মানুষকে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি অনেক দূর থেকে গুলি করেছিলেন এবং নিখুঁতভাবে তা গিয়ে সরাসরি গলায় লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।